পরের অঙ্কটা বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে, আচ্ছা এটা তো হলো না, এবার নন দাগেরটা বলছে 12,100 টাকা মধু, মানস আর কুন্তল ও ইন্দ্রয় কি বলছে ইন্দোর মধ্যে এর চারজন, মধু মানস কুন্তল আর ইন্দোর এর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করতে বলছে। খুব সহজ, এদের আনুপাতিক ভাগ করলে এটার সঙ্গে কাটাকাটি করলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে লিখে নেব কে কে পেয়েছে। অতএব দিয়ে 9 নম্বরটা এভাবে লিখে দেব কি মধু, মানস আর কে আছে কুন্তল ও ইন্দ্র এদের কি বলছে টাকার অনুপাত, এদের টাকা পাওয়ার অনুপাত, টাকা পাওয়ার অনুপাত। তাহলে অনুপাতটি কত বলেছে 2:3:4:2, এটি তারা অনুপাত হিসাবে পাচ্ছে। তাহলে সবার কি বার করতে হবে আনুপাতিক ভাগ হার। তাহলে মধুর টাকা পাওয়ার আনুপাতিক ভাগ হার বা মধুর পাওয়ার টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে মধুর টাকা পাওয়ার আনুপাতিক ভাগ হার কত হবে, তাহলে 2 আর নিচে এগুলো যোগ করেছি 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 2 কত 11, 2-11। ঠিক আছে, একই রকম মানুষের টাকা পাওয়ার আনুপাতিক ভাগ হার কত হবে 3/11। আর কে আছে কুন্তলের টাকা পাওয়ার আনুপাতিক ভাগ হার কত হবে 4/11। আর একটা কি আছে ইন্দ্রর টাকা পাওয়ার আনুপাতিক ভাগ হার কত হবে 2/11। তাহলে এগুলো ওদের আনুপাতিক ভাগ হার বার করলাম, কিন্তু এবার কত টাকা পাবে 12,100 টাকার মধ্যে কে পাবে মধু পাবে। এবার অ্যান্সারটা আমরা বার করছি, 12,100 টাকার মধ্যে মধু পাবে কত পাবে 12,100 ইন্টু ওর আনুপাতিক ভাগ হার 2/11। যদি কাটাকাটি করি দেখো 11 একে 11, আবার 11 একে 11 কত 1100 পাচ্ছি। তাহলে 1100কে 2 দিয়ে 2 0 0 2 0 2 আর 2 কত হচ্ছে 2200 টাকা। ক টাকা, তাহলে মধু কত পাচ্ছে 2200 টাকা। সেম একই রকম 12,100 টাকার মধ্যে কে পাবে মানস পাবে 12,100 ইন্টু কত হয়ে যাবে 3/11। তাহলে কাটাকাটি করলে এখানে আবার 1100 পেয়ে যাব। তাহলে গুণ করলে 3 0 0 3 0 3 3 একে 3 আর 3 একে 3, তাহলে কত হচ্ছে 3300 টাকা। কত পাবে 3300 টাকা। সেম একই রকম 12,100 টাকার মধ্যে কে পাবে কুন্তল পাবে তাহলে 12,100 ওর কত আছে 4/11। তাহলে এখানে কাটলে কত 1100, তাহলে এর পাবে 4 0 0 4 0 4 একে 4 4 একে 4, মানে 4,400 টাকা। এটা কে পেলো কুন্তল পেলো, কিন্তু আর কে একজন বাকি আছে। অতএব 12,100 টাকার মধ্যে কে পাবে ইন্দ্র পাবে 12,100 ইন্টু ওর অনুপাতিক ভাগের কত, এই যে কাটা গেলে কত 1100, তাহলে 2200 টাকা ও পাবে। তাহলে এটা আমাদের অ্যান্সার ছিল। তাহলে অ্যান্সার হয়ে গেল। চলো 10 দাগেরটা কি বলেছে করি। 10 দাগের অঙ্কটা কি বলেছে, দশ দাগেরটা বলেছে ABC ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজে একটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে কি কোণ BAC, কোণ ABC আর কোণ ACB এর অনুপাত বলে দিয়েছে 3:5:10। তাহলে কোণ ABAC এর মান যদি 10 কম হয় আর কোণ ABC এর মান যদি 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে, এটা মান বার করতে বলেছে। তো লিখে দিচ্ছি
এভাবে আমরা লিখে নেব 10 কোণ বিএসি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, কোণ বিএসি, কোণ এ বি সি, আর একটা কি বলেছে, কোণ এ সি বি। ঠিক আছে, এর অনুপাতটা কত হবে, এর অনুপাতটা আমরা লিখে দিচ্ছি, যত দেওয়া আছে, কত দেওয়া আছে, 3:5:10, এটা একটা অনুপাত দেওয়া আছে এদের। ঠিক আছে, তাহলে এদের আনুপাতিক ভাগহারটা বার করে নিচ্ছি। তাহলে অতএব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার, এর আনুপাতিক কি হবে, ভাগহার কত হবে, তাহলে 3, আর নিচে দেখো 10 5 15 আর 8 কত হবে, 18, 3-এর কত হচ্ছে, 18 হচ্ছে। সেম একই রকম লিখে দেবো, কোণ এ বি সি আনুপাতিক ভাগহার কত হবে, 5/18 হবে। একই রকমভাবে কোণ এ সি বি এর আনুপাতিক ভাগহার কত হচ্ছে, তাহলে এটা 10/18 হচ্ছে, 10/18। তাহলে আনুপাতিক ভাগহারটা বার করে নিলাম। তাহলে ত্রিভুজ তিনটির সমষ্টি কত আমরা বলেছি, ত্রিভুজটির সমষ্টি তিনটি কোণের, অতএব এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আছে আমরা জানি, এটা 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রির মধ্যে এরা কত কত মান হবে, তাহলে বিএসি এর মান কত হবে, 180 ডিগ্রি ইন্টু কত, ওর আনুপাতিক ভাগবার 3/18, তাহলে এখানে 10 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি। প্রথমটা তাহলে কত হলো, 30 ডিগ্রি। তাহলে তারপরেরটা, অতএব এ বি সি এর মান কত হবে, 180 ইন্টু 5/18, তাহলে এখানেও 10, তাহলে এর কত হচ্ছে, 50 ডিগ্রি। আর কে আসছে, তো কোণ এ সি বি এর মান কত হবে, 180 ইন্টু কত, 10/18, কাটাকাটি করলে 10, তাহলে 10কে 10 দিয়ে 100 ডিগ্রি। এটা আমরা পেলাম। এবার এখন কি বলছে, কি কোণ বিএসসি এর মান 10 ডিগ্রি বেশি হলে বিএসসি এর মান কত হবে, তাহলে কোণ এখানে বিএসসি এর মান 10 ডিগ্রি কম এবং এবিসি এর 10 ডিগ্রি বেশি, তাহলে কার কম আর কার বেশি হচ্ছে, যদি বিএসসি এর মান 10 ডিগ্রি কম হয় তাহলে কার মান কমে, বিএসসি এভাবে লিখে দেব, কি যদি কোণ বিএসসি এর মান 10 ডিগ্রি কম হয় তাহলে কোণের মান হবে, কত হবে, তাহলে এ কোণের মান কত ছিল, 30 ডিগ্রি ছিল, তাই না? এখান থেকে 10 ডিগ্রি বাদ, তাহলে কত হবে, 20 ডিগ্রি। কত ডিগ্রি, 20 ডিগ্রি তাহলে পাচ্ছে। আর একটা কি বলেছে, কি কোণ যদি কোণ এ বি সি এর মান 10 ডিগ্রি কি হবে, বেশি হয়, তাহলে কোণের মান কত হবে, কোণ হবে, তাহলে কোণ হবে কত, কোণ হবে, তাহলে বি কোণটা কই, এই যে বি কোণের মান কত, 50 আছে, তাহলে 50 ডিগ্রি যোগ 10 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে, 60 ডিগ্রি। দেখো এখন নতুন কোণ পেয়ে যাচ্ছি। তাহলে এ কোণের মান কত ছিল, 30 ছিল, 20 হলো, বি কোণের মানটা 50 ছিল, 60 হলো, আর এটা সি কোণটা 100 আছে। তাহলে অতএব যে লিখে দেবো, অতএব লিখব কোণ, আচ্ছা তিনটি কোণের কোণ তিনটির অনুপাত হবে, কি হবে অনুপাত, ভালো করে অঙ্কটা বুঝো। এখানে বিএসসি ছিল, বিএসসি এর মান 10 ডিগ্রি কমছে, তাহলে কমলে কি করবে, বিএসসি তাহলে 30 ছিল, 20 হয়ে যাবে, আর এটা 10 ডিগ্রি বাড়লো, তাহলে একই সময় দেখো আবার যোগ করলে আমরা 180 পেয়ে যাবো। এখানে 120 আর 60, 180 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ কোণ কোনটা, এ কোণ হয়ে যাবে এখন এই যে এটা 20,
তারপরে আসছে 60 ডিগ্রি, তারপরে আসছে 100। তাহলে উভয় পক্ষে একটা করে শূন্য কেটে গেল। তো 2 দিয়ে যদি কাটি কত আসবে, 2 একে 2, 3 দুগুণে 6, আর এখানে 5 দুগুণে 10। তাহলে অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 1:3:5। এটা আমাদের অ্যান্সার, 1:3:5। আশা করছি বুঝতে পেরেছ। তারপর চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে, 11 নম্বর অঙ্কটা বলেছে দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তাহলে এখানে একটা হিন্স দিয়ে রেখেছি কি, প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু 2 টাকা পাবে, তৃতীয় বন্ধু পাবে কত, ওই টোটালটার ওই 3 টাকা কি অর্ধেক পাবে, 3/2 টাকা। হ্যাঁ, প্রথম বন্ধু প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা, তৃতীয় বন্ধু প্রাপ্য টাকা, এটা আমাদের অনুপাতটা দিয়ে দিয়েছে আগে থেকে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করতে হবে অঙ্কটা, এভাবে করতে হবে। চলো আমরা অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তাহলে কিভাবে করব, 11 নম্বর এবার লিখে দেবো, প্রথম বন্ধু 1 টাকা পেল। কি লিখবো, যেটা বইয়ে তোমার দেওয়া আছে, প্রথম বন্ধু 1 টাকা পেলে, 1 টাকা পেলে কি বলেছে, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পায় ক টাকা, 2 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, এবং তৃতীয় বন্ধু পায় বা তৃতীয় বন্ধু পাবে ক টাকা পাবে বলেছে, এ দুটোর যোগফলের অর্ধেক বলেছে। তাহলে 1/2 আর নিচে কত হবে 2, তাহলে কত হচ্ছে 3/2 টাকা, এত টাকা পাবে। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু, প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত এভাবে লিখে দেবো। অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কত হবে, প্রাপ্য টাকার অনুপাত কত হচ্ছে 1:2, তাহলে কত হবে 3/2। এটি দেওয়া আছে। তাহলে দেখো, আমাকে নিচ থেকে যদি 2টাকে তুলতে হয় তাহলে কি করব আমরা, নিচ থেকে যদি 3টাকে তুলতে হয় তাহলে একে দেখো, তাহলে উপরে কি করব আমরা, একে 2 দিয়ে মানে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলে উপরে হয়ে গেল। তাহলে উপর আর নিচে 2 দিয়ে কেটে যাবে। তাহলে কত হবে যদি করি, তাহলে উপরে দেখো 2, এই যে এরকম বলছি, এখানে 1 আছে তো এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 আছে এর সঙ্গে 2 গুণ, আর এর সঙ্গে 3 আছে, 3 গুণ তো 2, নিচে 2 আছে, তাহলে 2 কেটে গেলে এখানে কি থাকবে, 2:4:3। তাহলে এভাবে আসছে। ঠিক আছে, 2:4:3, বুঝা গেছে। তাহলে আমরা এখানে বুঝিয়ে দিলাম কি, প্রথমটার সঙ্গে 2 গুণ, দ্বিতীয়টার সঙ্গে 2 গুণ, তৃতীয়টার সঙ্গে 2 গুণ, মানে সব 3টার সঙ্গে 2 গুণ করে করেছি। তাহলে উপর নিচে এখানে কেটে গেলে শুধু 3টা থেকে যাবে। এবার লিখব কি, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার, তাহলে এভাবে লিখে দিচ্ছি, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে, আনুপাতিক ভাগহার। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, প্রথম বন্ধু 2, তাহলে এর যোগ করলে কত, 7, 8, 9, তাহলে 2 এর কত হবে, 9 হবে। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে, 4/9 হয়ে যাবে। আর তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কত হবে, 3/9। এই 3টা হয়ে যাবে। এখন লিখব প্রাপ্য বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ। ঠিক আছে, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার কি আসবে, পরিমাণ, প্রাপ্য টাকার কি আসবে, পরিমাণ। তাহলে মোট টাকা কত টাকা বলে দিয়েছে, 9,000 টাকা। কত টাকা বলেছিল, 9,000 টাকার। তাহলে আনুপাতিক ভাগহারের কত আছে, 2 এর 9 কাটাকাটি করলে 1,000 আসছে। তাহলে কত, 2,000
টাকা। প্রথম বধূপ্রাপ্য টাকা কত পাচ্ছে? 2000 টাকা। সেম একই রকমভাবে লিখব, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ 9000 ইন্টু কত হবে? 4/9। তাহলে এখানে 1000, তাহলে কত হবে? 4000 টাকা। 4000 টাকা। তারপরে হবে তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ কত হবে? 9000 ইন্টু কত? 3/9। তাহলে এখানে 1000, তাহলে কত হবে? 3000 টাকা। 3000 টাকা। বাস, অ্যান্সার আমাদের কমপ্লিট। 11 দাগেরটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। তারপরে যাচ্ছে 12 দাগের অঙ্ক। 12 দাগেরটা কি বলেছে? 12 দাগেরটা বলেছে কি, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত দিয়েছে 2:4:3:2। ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হচ্ছে হিসাব করতে বলছে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটারই বার করতে হবে, তাহলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এভাবে লিখে নেব কি লিখব কি, প্রথম বছরে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত, অর্থাৎ 4 বছরের খরচের অনুপাত, 4 বছরের খরচের অনুপাত কি কি পাচ্ছি? তাহলে অনুপাত কত কত বলেছে? 2:4:3:2। এটা অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার, প্রথম বছরের খরচের, এভাবে লিখে দেবো কি, প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার, খরচের আনুপাতিক ভাগহার কত হবে? 2, আর নিচে যোগ করে নিচ্ছে, 2 আর 4 6, 6 আর 3 9, 10 11। তাহলে কত হচ্ছে? 2/11। সেম একই রকম দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার কত হবে? 4/11। তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার কত হবে? 3/11। আর চতুর্থ বছরের খরচের আনুপাতিক ভাগহার কত হবে? 2/11। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখো উত্তর চেয়েছে কি, দ্বিতীয় বছরের খরচ চাইছে, আর কি বলেছে? প্রথম আর তৃতীয় বছরের মোট খরচ কত টাকা হয়েছে। তাহলে এখানে আমাদের চতুর্থ বছরেরটা দরকার নেই, তাহলে আমরা প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বার করলে হয়ে যাবে, তাই না? তাহলে প্রথম বছরের খরচের পরিমাণ, প্রথম বছরের খরচ কত হবে? তাহলে কত টাকার মধ্যে? 132 লক্ষ টাকার মধ্যে কত হয়ে যাচ্ছে? 2/11। তাহলে কাটাকাটি করলে কত? 11 1 11, 11 2 22, তাহলে 12 2 24 লক্ষ টাকা। কত টাকা? 24 লক্ষ টাকা। এটা প্রথম বছরে খরচা হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরে কত হচ্ছে? অতএব দ্বিতীয় বছরের খরচ কত হবে? 132 ইন্টু 4/11। তাহলে কাটাকাটি করলে এখানে আবার 12, 4 12 কত হবে? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে এবার বার করবো, তো তৃতীয় বছরের খরচ 132 বাই কত হবে? 3/11। তাহলে এখানে 12, 3 12 কত হবে? 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এবার বলছে দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত টাকা, লিখে দিচ্ছি। অতএব দ্বিতীয় বছরে খরচ হয়েছে, যেটা চেয়েছে আমাদের অ্যান্সার, দ্বিতীয় বছরের খরচ হয়েছে কত টাকা হয়েছে দ্বিতীয় বছরে? এই যে 48 লক্ষ টাকা। তাহলে এটা হয়ে গেল। এবার বলেছে প্রথম আর তৃতীয় বছরের মোট খরচ, অতএব লিখে দেব প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ। প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ কত হবে? যোগ করে নেব। তাহলে প্রথম বছরে কত? 24 যোগ 36, তাহলে কত হয়ে যাবে?
24 যোগ 36 যদি যোগ করি তাহলে কত, এখানে 4, 60 লক্ষ টাকা হয়ে যাবে, 60 লক্ষ টাকা। এটাই আমাদের অ্যান্সার চাইছিল। ঠিক আছে, তাহলে 12 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। 13 দাগেরটা কি বলেছে হয়েছে, চলো পরের দাগেরটা। তাহলে 13 দাগেরটা কি বলেছে দেখো, আমরা ভালো করে দেখে নিই। 13 দাগেরটা বলেছে বলছে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন কত টাকা, 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে যত টাকা পেয়েছিল সেখান থেকে আগে কী করবো, 20,000 টাকা আমরা বিয়োগ করে দেব, তাহলে বাকি টাকাটি আমরা আনুপাতিক হিসাবে দিচ্ছি। তাহলে লিখে নেবো এভাবে কি, গ্রন্থাগারে, বিদ্যালয়ের গ্রন্থাগারে, এভাবে লিখে দেবো কি, বিদ্যালয়ের গ্রন্থাগারে টাকা দান করার পর বা দেওয়ার পর বিদ্যালয়ের গ্রন্থাগারে টাকা দেওয়ার পর বাকি টাকা কি করব, মাইনাস করে দিচ্ছি। 1,96,150 থেকে কত হবে তার বিয়োগ, 20,000 টাকা দান করেছিল, তাহলে 20,000 বিয়োগ করে দেবো টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, বিয়োগ করলে 1,76,150 টাকা। এটা টাকা আমাদের কি আছে, বেঁচে আছে। এবার এটা টাকাকে আমরা অনুপাত হিসাবে দিচ্ছি, কাকে, তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে এত অনুপাত। তাহলে স্ত্রী পুত্র ও কন্যারকে টাকা দেওয়ার অনুপাত, তাহলে স্ত্রী পুত্র ও কন্যাকে টাকা দেওয়ার অনুপাত, তাহলে কত হবে অনুপাতটা কত বলেছে, 5:4 এটা অনুপাত দেওয়া আছে। তাহলে সবগুলোর কি করব আমরা, আনুপাতিক ভাগহার বার করে নেব, তাই না। তাহলে আনুপাতিক যদি ভাগহার বার করি তাহলে স্ত্রীর আনুপাতিক ভাগহার এভাবে লিখে দেবো কি, স্ত্রীর টাকার আনুপাতিক ভাগহার, স্ত্রীর টাকার আনুপাতিক ভাগহার কত হবে, 5/4, 8 আর 5 কত, 13। তাহলে পুত্রের টাকার আনুপাতিক ভাগহার কত হবে, 4/13। আর একটা কি আছে, কন্যার টাকার আনুপাতিক ভাগহার কত হবে, 4/13। এটা দেওয়া আছে। তাহলে এটা আনুপাতিক ভাগহার বার করে নিলাম। এবার এদের কত টাকা করে পাচ্ছে সেটা বার করে নেব। তাহলে কীভাবে বার করবো, অতএব কত লিখব, টাকা 1,76,150 টাকার মধ্যে কে পাবে, স্ত্রী পায়। তাহলে 1,76,150 ইন্টু কত হয়ে যাবে, 150 ইন্টু ওর আনুপাতিক ভাগহার 5/13। তাহলে যদি কাটাকাটি করতে যায় তাহলে কত বেড়েছে দেখো, 13 দিয়ে একবারে কেটে দিচ্ছি, কত পাবো, 13 যদি কাটি 13 একে 13 পেয়ে যাচ্ছি। তাহলে কি পড়ে থাকছে, 13 একে 13, তাহলে 4 আর 6 থাকছে, তাহলে কত, 3×13 = 39, তাহলে কত হচ্ছে 7 আর 1, তাহলে 3×39 যদি হয়। আচ্ছা, এখানে ভাগটাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি কত হচ্ছে দেখো, তাহলে সুবিধা হবে। 1, 7, 6 আর 1, 5, 0, তাহলে 13 দিয়ে যদি আমরা কাটি, 13 একে 13, তাই না। তাহলে 4 আর 6, 3×13 কত হবে, 39, তাহলে এখানে কত থাকছে, 7 আর 1, তাহলে 13কে কত দিয়ে 5×13 65, 6×13 কত, 5×13 যদি 65, 6×13 78 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে বেশি হয়েছে, 5×13 কত হয়ে যাবে, 65 হয়ে যাবে। তাহলে 65 যদি বিয়োগ করি কত নামবে, এখান থেকে 6 আর 5, আবার 5×13 কত, 65,
তাহলে নতুন সংখ্যা নেমে ভাগ না দিলে এখানে উত্তরটা বসে যাবে। তাহলে কত পাচ্ছি 13, 5, 5, 0। তাহলে এটাকে যদি গুণ করি কত হবে দেখো, 5 0 0, 5 5 25, 7 হলো 2, 5 25, 26 27, 7 হলো 2, 15 16 17, 7 হলো 1, 5 5 6। তাহলে কত হচ্ছে 67,750 টাকা। এটা কে পাচ্ছে? তার স্ত্রী পাচ্ছে। সেম একই রকমভাবে লিখে দেব 1,76,150 টাকার মধ্যে কে পাবে? পুত্র পায়। কে পায়? পুত্রর হিসাব করে নিচ্ছি। তাহলে 1,76,150 ইন্টু পুত্রর কত? 4/13। তাহলে কাটাকাটি করলে এখানে একবারে কত পেয়ে যাচ্ছি? 1,3,5,5,0। তাহলে এটাকে গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 54,200 টাকা। 54,200 টাকা এ পাচ্ছে। ঠিক আছে, আর একটা কে পাবে? একটা আর পাবে 1,76,150 টাকার মধ্যে কে পাবে? কন্যা পায়। তাহলে কন্যা কত হবে? 1,76,150 ইন্টু কত হবে? 4/13। কাটাকাটি করলে 1,3,5,5,0। তাহলে গুণ করলে কত হয়ে যাবে বলো তো? 54,200 টাকা, তাই না? 54,200 টাকা। তাহলে এটি আমাদের অ্যান্সার ছিল। 13 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার 14 দাগেরটা করি। 14 দাগেরটা কি বলেছে? 14 দাগেরটা বলেছে, অঙ্কটা পড়ে নাও ভালো করে। বলছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত দেখাতে বলছে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে লিখে দেবো ওকে বেগুন এবং পটল চাষ করার ও জমির অনুপাত। বেগুন ও পটল চাষ করার জমির অনুপাত কত হবে? 4:3। এটা আমার অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বেগুন চাষ করার আনুপাতিক ভাগ হার, বেগুন চাষের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার কত হবে? 4, আর নিচে 4 আর 3 যোগ করলে কত? 7। পটল চাষের আনুপাতিক ভাগ হার 3 কত হবে? 7। দুটো হয়ে গেল। তাহলে এবার বলছে 25 কাঠা জমিতে বেগুন চাষের পরিমাণ বার করে নি। তাহলে 25 কাঠা জমিতে বেগুন চাষের পরিমাণ, বেগুন চাষের পরিমাণ কত হবে? 35 ইন্টু 4 কত? 7। 7 5 সাথে 4 5 কত হয়ে যাবে? 20। 4 5 20 কাঠা। তাহলে এখানে কত হয়ে যাবে? 20 কাঠা। সেম একই রকম কারবার করবো। 35 কাঠা জমিতে পটল চাষের পরিমাণ কত হবে? 35 ইন্টু 3/7। তাহলে 5 সাথে 25, তাহলে এখানে কত হয়ে? 3 5 15 কাঠা। ঠিক আছে, তো দুটো পেয়ে গেলাম। এবার বলছে প্রতি কাঠা বেগুন থেকে যদি 150 টাকা লাভ হয়। এ তোমাদের বলে দিয়েছে প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা লাভ হয়, প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ হয়। তাহলে আমি চাচা বেগুন ও পটল চাষের লাভের অনুপাত বার করতে বলেছে। তাহলে একবারে আমরা করে নেব, এক কাঠা বেগুন থেকে কত লাভ হচ্ছে? 150 টাকা। অতএব দুটো লাইন করে লিখবো, লিখে নিচ্ছে। প্রতি কাঠা বেগুন থেকে লাভ হয় 150 টাকা। তাহলে কত কাঠা আছে বেগুন চাষ করছে? 20 কাঠা। তাহলে এখানে লিখে দেবো 20 কাঠা বেগুন থেকে লাভ হয়। তাহলে এর সাথে গুণ করলে কত হবে? 20 ইন্টু 150। তাহলে কত হয়ে যাবে? 3,000
টাকা। এটা বেগুন থেকে পাচ্ছি। সেম একই রকম প্রতি কাঠা পটল থেকে লাভ হয়, কত লাভ হবে? এখানে বলছে 125 টাকা, 125 টাকা। তাহলে এটা 15 কাঠা আছে, 15 কাঠা পটল থেকে লাভ হয় কত হবে? 15 ইন্টু 125, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 1875 টাকা। এটা টাকা হচ্ছে। তাহলে এবার আনুপাতিক ভাগ এদের পরিমাণ চাইছে লাভের। তাহলে মোট জমি থেকে কি বলছে? বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত হবে? 3000 আর এখানে কত হচ্ছে? 1875। যদি কাটাকাটি করি ক দিয়ে যাবে বলো তো? 5 দিয়ে দেখছি, দেখো কত হচ্ছে? 5 6 30 0 0, 5 দিয়ে এখানে 3 5 15, তাহলে কত হচ্ছে? 3 5 7 35, 2 5 5 25। এবার দেখো আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গেলে 5 7 35, আর এখানে 5 5 25। এখানে 5 দিয়ে যদি যায়, 5 একে 5, 5 2 10, 5 একে 5 10 0। তাহলে দেখো এখানে কত দিয়ে এবার যাবে? আবার যদি 5 দিয়ে দিই কত হবে? 5 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 5 একে 5 আর 2, 5 5 25, 5 দিয়ে 5 2 10, হ্যাঁ, আর 4 5 20। এবার 3 দ্বারা যাবে, 3 5 15 আর 3 8 24। তাহলে অনুপাতটা কি পাচ্ছে এখন? 8 আর 5, তাহলে এখানে অনুপাত হচ্ছে 8:5। এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি পেলাম? 8:5। আমাদের 2.3 কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অন করে রাখো, যেন আমি যেদিনই অঙ্ক ছাড়ি তোমরা খুব সহজে অঙ্কগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। ধন্যবাদ।